বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের আইন, এটা 45 নম্বর আইন। এখান থেকে আমাদের এমসিকিউ কম সর্বনিম্ন 10 থেকে 12টা হতে পারে এবং পুস্তক সহ এবং পুস্তক ছাড়া রিটেন পরীক্ষা শতভাগই আসবে। অতএব আমাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় আইন এবং এটা মূল আইন। আপনারা যখন পরীক্ষার প্রশ্নের উত্তর করবেন, কালকে আমার এক সিনিয়র ভাই প্রশ্ন করছে এবং তার উত্তর তিনি মাইনর অ্যাক্টের উত্তর করেন। উনি দীর্ঘবারই পরীক্ষা অকৃতকার্য হয়, তা আমার জানা নাই। আমি বললাম আপনি দ্রুত মাইনর অ্যাক্টে কেন চলে যান? সিআরপিসি আছে, সাক্ষ্য আইন আছে, পুলিশ আইন আছে, তারপরে আমাদের পিআরবি আছে এবং দণ্ডবিধি আইন আছে। আপনারা সর্বদাই এই আইনের মধ্যে থেকে উত্তর করার চেষ্টা করবেন। যদি এই আইন মোটে নিতান্তই না থাকে, তখন আপনি অন্য আইন, মাইনর অ্যাক্ট, মেজর অ্যাক্ট, স্থানীয় আইন, মানে স্থানীয় আইন বা বিশেষ আইনে চলে যাবেন। এখন আমি প্রথমে সূচি বলবো, সীমিত কয়টা আইনের সূচি বলবো, এরপরে ব্যাখ্যামূলক আলোচনা। প্রথমে 359 হচ্ছে লোকে মনুষ্যরণ, 359 হলো মনুষ্যরণ, 361 হলো আইন অনেক অভিভাবক হইতে মনুষ্যরণ, 362 হলো 362 হলো অপহরণ, 362 অপহরণ, 363 মনুষ্যহরণের শাস্তি, 363 মনুষ্যহরণের শাস্তি এবার মুখস্থ করবেন সূচিগুলো। 364 খুন করিবার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ করা, 364 খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ করার শাস্তি। 364 ক 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ, 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ বা হরণ করা, তার শাস্তি মৃত্যুদণ্ড, 369 দেহর আবরণ, 10 বছরের কম বয়স্ক শিশুর দেহর আবরণ চুরি করার জন্য মনুষ্যহরণ, 10 বছরের কম বয়স্ক শিশুর দেহর আবরণ চুরি করার জন্য শিশু অপহরণ করা, তার শাস্তি 369। 372 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কের বিক্রয় করা, 372 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয় করা। এইটা মানব পাচার আইনেও পাবেন। এছাড়াও আমরা পূর্বে যে সমস্ত আইন অধ্যায় পড়ছি, যদি দেখেন মাইনর অ্যাক্টে সে আইনের সাথে মিলে যায়, আগে মূল আইন থেকে উত্তর করবেন, এরপরে মাইনর অ্যাক্টে চলে যাবেন। প্রশ্ন যদি আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মাদকের এমন একটা অপরাধ করলো, মাদক সেবন করলে কি অপরাধ, তখন আপনি মাদক দ্রব্য থেকে অপরাধের বিচার করবেন। এরপরে নারী সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে, যদি নারী ও শিশু নির্যাতন উল্লেখ থাকে অথবা উল্লেখ না থাকে, সর্বদাই চেষ্টা করবেন যদি দণ্ডবিধিতে না থাকে তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে উত্তর করবেন। এছাড়া স্থানীয় বিশেষ আইন আছে, ডিএমপি আছে, পুলিশ আইন আছে। এগুলো বুঝে শুনে আপনারা উত্তর করলে প্রশ্নের উত্তর সহজ হবে এবং আপনি নাম্বার বেশি পাবেন। চেষ্টা করবেন যদি মূল আইনের মধ্যে থাকে মূল আইন থেকে উত্তর করবেন, আপনার জন্য কল্যাণকর, প্রমোশন আপনার সহজ হবে। এরপরে 373 দ্বারা বেশ্যাবৃত্তি করার উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় করা, বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় করার শাস্তি। এরপরে চলে আসেন 374 বেআইনি শ্রমে বাধ্য করার শাস্তি, বেআইনি শ্রমে বাধ্য করার শাস্তি। 374 পারবেন বেআইনি শ্রমে বাধ্য করার শাস্তি। 375 ধর্ষণ, 375 ধর্ষণের সংজ্ঞা, ধর্ষণের টিকা, ধর্ষণের বৈশিষ্ট্য। 375 ধর্ষণের উপাদান, ধর্ষণ প্রমাণ কিভাবে করেন, ধর্ষিত নারী ধর্ষিত হয়েছে সেইগুলো প্রমাণ করবেন যে দণ্ডবিধি আইন থেকে আসে। আর সাক্ষ্য আইনের প্রমাণ আবার আলাদা, সাক্ষ্য আইনের প্রমাণ পদ্ধতি আর দণ্ডবিধি আইনের প্রমাণ পদ্ধতি কিন্তু ভিন্ন ভিন্ন। দণ্ডবিধি প্রমাণ বলবে আপনি যে গ্রেপ্তার করলেন, আপনি যে অপরাধীকে ধরে নিয়ে আসছেন সেটা কিভাবে প্রমাণ করবেন, তা প্রমাণ করেন যে আমি রিজাল অপরাধ করছি, আমি ধর্ষণ করছি, আমি চুরি করছি। আপনি সাব ইন্সপেক্টর, আপনি এসআই, আপনি ওসিকে প্রমাণ করে বোঝাবেন বা পুলিশ সুপারকে প্রমাণ করে বোঝাবেন যে এই রিজাল যে আসলে চুরি করুক, ডাকাতি করুক বা ধর্ষণ করুক, তার এই উপকরণ এই প্রমাণ সাপেক্ষে তিনি ধর্ষণ করছে বা ডাকাতি করছে বা চুরি করছে, এটা আপনারা পঠিত বলেই গণ্য করবেন। এরপরে 376 নারী ধর্ষণের শাস্তি, 376 নারী ধর্ষণের শাস্তি। 377 অস্বাভাবিক অপরাধ, 377 অস্বাভাবিক অপরাধ, প্রকৃত নিয়মের বাইরে যদি কেউ করে বা করে সমকামিতা আছে পশু পাখির সাথে যদি করে তাহলে এটা অস্বাভাবিক অপরাধ বলে। 387 চুরি। এখন আবার আমি গতকাল পড়াইছিলাম আর একটু সংক্ষেপে আলোচনা করব।
আপনারা সঙ্গে থাকবেন। চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা এবং ডাকাতি, তিনজন একই মায়ের পেটের সন্তান, কিন্তু এদের কার্যক্রম, এদের চলাফেরা ভিন্ন ভিন্ন। তাই এদের যেমন আমরা চাকরি বাকরি করি, এক মায়ের 4 সন্তান, কেউ সেনা, কেউ পুলিশ, কেউ আসামি, কেউ বিদেশে বসবাস করে। কাজের ধরন এক একজনের এক এক রকম। পুলিশ তদন্ত করে, যদি জেলখানা আছে সে সাজা ভোগ করে, প্রবাসে যে রেমিটেন্স ইনকাম করে। সন্তান মায়ের, কিন্তু অপরাধ সম্পত্তি সংক্রান্ত। অপরাধ সম্পত্তি সংক্রান্ত। সম্পত্তি 2 প্রকার, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। প্রথমেই 378 দ্বারায় বলবো চুরি সংক্রান্ত বিষয়। 378 চুরি মনে করবেন, এটা অস্থাবর সম্পত্তি, এটা এমসিকিউ, এটা অস্থাবর সম্পত্তি। এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ যত সংখ্যক মনে চায় তত সংখ্যক হতে পারে। তাহলে চুরির সদস্য সংখ্যা সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ যত চায় তত। এখন আসেন, চুরি কি ধরনের সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। চুরির উপাদানগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন, ছোট ছোট করে মুখস্থ করে নেবেন। আরেকবার বলি, কোনো ব্যক্তির দখলদার হতে, কোনো ব্যক্তির দখলে থাকা লাগবে। যে সম্পত্তি যা চুরি করবেন ওই সেটা অস্থাবর হতে হবে এবং সে কোনো ব্যক্তির দখলে থাকা লাগবে। অস্থাবর সম্পত্তি হতে হবে, সম্মতি বেঁধে রেখে হতে হবে। সম্মতি অসৎভাবে গ্রহণ করবেন, সম্পত্তি হস্তান্তর করবেন। এই 5টা ক্রিয়া যখন সম্পূর্ণ হবে তখন আপনি আমি চুরি করছে বলেই গণ্য হবে, বা সম্পত্তি চুরি হয়েছে বলেই গণ্য হবে। স্থাবর সম্পত্তি কখনো চুরি হয় না। এমসিকিউ, কোন ধরনের সম্পত্তি চুরি হয় না? সোনা, রূপা, স্থাবর সম্পত্তি, উপরের সবগুলায়, তখন লিখবেন যে স্থাবর সম্পত্তি। এমসিকিউ বুঝে শুনে দেবেন। তাহলে কোন সম্পত্তি চুরি হয় না? সোনা, রূপা এবং টাকা, এবং লেখা থাকলে নিজে স্থাবর সম্পত্তি। আপনি দেখলেন 3টে সম্পত্তি চুরি হয়, কিন্তু হয় না কোনটা? স্থাবর সম্পত্তি। এখন আসেন বলপূর্বক আদায় আর বলপূর্বক গ্রহণ। এইটা হচ্ছে ছিনতাই করা, জোর করে টাকা পয়সা, স্বর্ণ, রৌপ্য, মূল্যবান জামানত, পূর্বের ক্লাসে বলছিলাম, এইগুলো হস্তান্তর করা হয়। এই বলপূর্বক আদায় স্থাবর সম্পত্তি হয়, অস্থাবর সম্পত্তি দেওয়া হয়। এইখানে একটা দ্বারাই আছে শুধু স্থাবর সম্পত্তি, মনে রাখবেন। বলপূর্বক আদায়, বলপূর্বক গ্রহণ। এই বলপূর্বক আদায় আর বলপূর্বক গ্রহণটা কি? গ্রহণ হলো আপনি অপরাধ সংগঠন করছেন, যে দ্রব্য, বস্তু বা স্থাবর অস্থাবর সম্পত্তি আপনারা নিয়ে নেছেন, তখন এটা হয় গ্রহণ। আর আদায় যত সময় পর্যন্ত দখলে থাকে, অন্য ব্যক্তির মানে অপর ব্যক্তির, মূল মালিকের দখলে থাকে, আপনি আদায় করার চেষ্টা করতেছেন বা নেবেন, হুমকি দুমকি, মৃত্যুর বা মামলার ভয় দেখান বা আঘাতের ভয় দেখান, সে তো সময় পর্যন্ত আদায়ের জন্য আদায়ের কার্যক্রম করেন। এখানে আপনাদের আরো সহজ করে দেয়, 383, 385, 387, 389, এগুলো আছে আদায়। এগুলো আছে আদায় দিয়ে পড়বেন, আদায়। আর গ্রহণ কত? 384, 386, 388, এইগুলো আছে গ্রহণ। এই গ্রহণের ভিতরে আর পার্থক্য আছে। মামলা সংক্রান্ত গ্রহণ হচ্ছে 88, 89, আর আঘাত আর গুরুতর আঘাত আছে 86, 87। এত সহজ করে আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি। এটা আমার মানে আমি যতটুকু পারি অতটুকু চেষ্টা করি সহজ করে আপনাদের কাছে উপস্থাপন করার। এই আইন আমি যে বেশি জানি তা না, আপনি পড়লেও আপনিও জানতে পারবেন, কিন্তু আপনার চেষ্টা এবং নিকট যে আছে, যে পরীক্ষা দেবে তার সাথে কমিউনিকেশন করবেন। নিয়মিত কমিউনিকেশন করলে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাস মাঝখানে গুঁড়ো দিলাম। এরপরে আপনারা আবারও বলি, এই বলপূর্বক আদায় বা গ্রহণ, এইটি হচ্ছে কি স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। এই হলো এক ধরনের চাঁদা এবং দান করতে বাধ্য করে, এবং কোনো সম্পত্তি দিতে অর্পণে আপনাকে বাধ্য করা হয়। আপনি সম্মতি সহকারে, আপনি জেনে শুনে বা আপনাকে জোর করে করা হলো। এই হলো বলপূর্বক আদায়। চুরি আর বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য কি? চুরি হইলে কি শুধু অস্থাবর সম্পত্তি হয়, আর বলপূর্বক আদায় স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দুটি হয়। এবং খেয়াল করেন, চুরির সদস্য সংখ্যা যেমন সর্বনিম্ন 1 জন, বলপূর্বক আদায়ের সদস্য সংখ্যা সর্বনিম্ন 1 জন। এবং চুরির জন্য সর্বোচ্চ সংখ্যক নির্ধারণ নাই, বলপূর্বক আদায়ের জন্য সর্বোচ্চ সংখ্যক নির্ধারণ নাই। এখন আসেন, চুরি হলো মালিকের অসম্মতিতে, আর বলপূর্বক আদায় মালিকের সম্মতিতে। চুরি এবং বলপূর্বকের ভাই ভাই মিল কেমন? এই দুইজনের কিন্তু মুখোমুখি সম্পর্ক হয় না। এই বলপূর্বক আদায় এবং চুরি এবং বলপূর্বক আদায় এইগুলোও কিন্তু মুখোমুখি সামনাসামনি হওয়া যাবে না। যেমন আমরা পূর্বে সহায়তার দ্বারা পড়ছিলাম 109 এবং 114।
যদি আপনি কোনো অপরাধের সহায়তা করেন, যদি দূরের থেকে হুকুম হাকাম দেন তাহলে 109 আপনার শাস্তি, আর যদি আপনি কাছে দ্বারা সহায়তা করেন তাহলে 114। কথা ঠিক আছে জয়? হ্যাঁ, এখন ঠিক সেরকম এই চুরি আর বলপূর্বক আদায় যদি এই দুটোই দূরের থেকে হবে, কাছাকাছি এদের যদি এই চুরি করার সময় মালিক দেখে ফেলায়, এই চুরি করার সময় মালিক দেখে ফেলায় তাহলে তো মালিকের জানতে হয়ে গেল, তখন আর চুরি থাকে না, চুরি থাকে। আর বলপূর্বক আদায় যদি আপনার সামনাসামনি আসে তাহলেও হয় না। আর চুরি করার সময় মালিক দেখে ফেললে মালিক তো আপনার কাছে সম্পত্তি কেড়ে নেবে। আমরা যেটা আত্মরক্ষার অধিকার সম্পত্তি 105-এ পড়ছিলাম, চুরি প্রয়োগ এবং স্থিতিকাল, সম্পত্তি প্রয়োগ এবং স্থিতিকাল 105-এ পড়ছিলাম। একটা দ্বারা পড়াতে গেলে অনেক দ্বারা আসে, যখন বুঝে পড়বেন খুব মজার জিনিস। আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কি বললাম, এই চুরি আর বলপূর্বক এদের কিন্তু সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় না। চুরি হলো অসম্মতিক্রমে মালিকের অগোচরে, আর বলপূর্বক সম্মতিক্রমে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে নেওয়া হয়, বলপূর্বক আদায়। এখন চলে যাব দস্যুতা। 390 আছে দস্যুতা। এই বলপূর্বক আদায় পড়াইছিলাম, এটা একটা জটিল কটিল জিনিস, তাই আবার একটু ব্যাখ্যা করতেছি। দস্যুটা কেমন? এই চুরি করছেন, আমরা চুরির 5টা উপাদান জানি, দস্যুতার কিছু বৈশিষ্ট্যগুলোও জানি। দস্যুতার চুরির পার্থক্য বললাম, দস্যুতা এবং বলপূর্বক আদায়। এখন পর্ব চুরি, বলপূর্বক আদায় এবং দস্যুতা। খেয়াল করেন এই তিনটে, এই চুরি আর বলপূর্বক আদায় আপনি করতে যাওয়ার সময় যদি এটা আপনাদের মুখোমুখি সম্পর্ক হয়ে যায়, যদি সামনাসামনি দেখা হয়ে যায়, তখন এটা দস্যুতা আসে। কিন্তু চুরির ক্ষেত্রে এটা ভিন্ন ধর্ম আছে, আপনার উগ্রতা দেখাতে হবে, আপনার মায়ের মুখী অ্যাকশন একটু ডিফিকাল্ট। চুরির ক্ষেত্রে আপনি স্বাভাবিক তো চুরি করতে গেছিলেন অগোচরে, অস্থাবর সম্পত্তি, তাই না? আর বলপূর্বক আদায়ে যেমন স্থাবর সম্পত্তি করতে গেছিলেন, স্থাবর সম্পত্তি বলপূর্বক আছে, এইটা বাদ দেবেন। স্থাবর সম্পত্তি কিন্তু দস্যুতা কিন্তু স্থাবর সম্পত্তি হয় না। তাহলে এই দস্যুতার ক্ষেত্রে দেবেন স্থাবর, বলপূর্বকের যে স্থাবরটা ছিল ওইটা কাটিয়ে দেবেন। আর চুরির ক্ষেত্রে আপনারা যোগ করবেন, এটা হিংস্রতা প্রয়োগ করবেন, মারমুখী অ্যাকশন, সে আঘাত করার সম্ভাবনা থাকেই সম্পত্তি ছিনিয়ে নিয়ে গেছে। আর বলপূর্বক আদায় যে সমস্ত কার্যক্রম ওই ভাইরা কটায় জোর করে ইচ্ছার বিরুদ্ধে সম্মতি সহ, কিন্তু ওই সম্মতি লোকে সম্মতি, ওই সম্মতি না, এরকম কার্যক্রম করে যখন ওই সম্পত্তি আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে তখন এটি ছিনতাই হবে। সহজ জিনিস নয়, কিন্তু ছিনতাইয়ের বৈশিষ্ট্য কি? সর্বনিম্ন সদস্য সংখ্যা 1 জন আর সর্বোচ্চ 4 জন। এইখানে আমরা যে সদস্য সংখ্যা এখন পাইছি, এই দস্যুতার সদস্য সংখ্যা সর্বনিম্ন হলো 1 জন, সর্বোচ্চ 4 জন। এর সীমারেখা আছে, দস্যুতার সদস্য সংখ্যা এমসিকিউ, সদস্য সংখ্যা সীমারেখা আছে, সর্বনিম্ন 1 জন আর সর্বোচ্চ 4 জন। এখন আসেন, এই যখন এই দস্যুতার যে কার্যক্রম, এর কার্যক্রম কিন্তু হিংস্র, গত ক্লাসে পড়াইছিলাম, ঠিক ডাকাতির কার্যক্রম একই। দস্যুতার ডাকাতি এর এক জোড়া ভাই, পুরা জোড়া ভাই, জোড়ায় জোড়ায় হয়েছে। চুরি আর বলপূর্বক যেমন জোড়ায় জোড়ায় হয়েছে, ঠিক এই দস্যুতা আর ডাকাতি ওরা এক মায়ের পেটের যমজ সন্তান। এদের কার্যক্রম ভঙ্গিমা সব এক, কিন্তু পার্থক্য সদস্য সংখ্যা। পার্থক্য কি? সদস্য। ডাকাতির ক্ষেত্রে 5 থেকে ততোধিক, 5 থেকে যত সংখ্যক মধ্যে চায় তত সংখ্যক। তাহলে আমরা এখানে 4টে কথা বললাম, চুরি সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ যত সংখ্যক তত। বলপূর্বক আদায় সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ যত চায়। আমি এক কথা বারবার বলি, কি জানেন? আপনার এমসিকিউ দিন কাজে লাগবেন, আর এই পড়ার সময় কাজে লাগবেন। এরপরে দস্যুতা সর্বনিম্ন 1 জন আর সর্বোচ্চ 4 জন। আর ডাকাতি সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন, সর্বোচ্চ যত সংখ্যক। ডাকাতি হলে সর্বনিম্ন 5 জন আর সর্বোচ্চ যত চায় ততগুলা। তাহলে আমরা সর্বোচ্চ কত পাইছি? চুরির ক্ষেত্রে পাইছি, বলপূর্বক আদায়ের ক্ষেত্রে পাইছি বা গ্রহণ, এবং ডাকাতির ক্ষেত্রে সর্বোচ্চ কোনো সীমারেখা নেই, সর্বোচ্চ কোনো সীমারেখা নেই। যেমন আর এই ডাকাতির ক্ষেত্রে সর্বোচ্চ সীমারেখা আছে, ডাকাতির ক্ষেত্রে সর্বোচ্চ সীমারেখা আছে। ডাকাতির দস্যুতার ক্ষেত্রে সর্বোচ্চ সীমারেখা আছে, আর ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন যে সীমারেখা দেওয়া আছে, সর্বনিম্ন 5 জন। যাক, আপনারা হয়তো বুঝতে পারছেন বলে আমি মনে করি। বুঝতে না পারলে আপনারা ফোন করবেন। আপনারা কি পড়বেন? সূচি মুখস্থ করে দেবেন, এমসিকিউ পাস করানোর দায়ভার আমার। আর আপনারা যে ভিতরে উদাহরণ আর ব্যাখ্যা আছে এগুলো পড়বেন, এগুলো প্রশ্ন আসে, আমার উদাহরণ থেকে প্রশ্ন তুলে তুলে দেবো সামনে। আপাতত প্রশ্ন দিচ্ছি আমার মন মতো, আজকের প্রশ্ন আপনারা যথাসময় পেয়ে যাবেন। আর
পার্থক্যগুলো ধারাবাহিকভাবে বলি এবং টিকা, উদাহরণ, বৈশিষ্ট্য এগুলো আপনারা আমার সাথে প্রশ্নের উত্তরের সাথে যথাক্রমে এই যখন ব্যাখ্যামূলক আলোচনা করি তখন আমি বলি এবং তখন এগুলো আপনারা ক্লাসটা দেখলে পারবেন বলে আমার বিশ্বাস। এবং সূচি কিন্তু মুখস্থ করবেন, বিশেষ করে আমার হজরত এবং জয়ের শতভাগ সূচি মুখস্থ। এখানে এছাড়া আছেন সিদ্দিক ভাইয়ের অনেক অংশ মুখস্থ আছে। রহমান 18 রহমান নতুন যোগদান, আমাদের এই যে আপা আছে মিতু আপা আছেন আমাদের খুলনা বিভাগীয় হাসপাতালে, ইনি অনেক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে পড়তে আছে। আপনাদের প্রত্যেকের প্রতি থাকলেই স্বাগতম, আপনারা যে নতুন জগতে যোগদান করছেন এবং পারবেন। প্রতিদিন 5টা করে পড়েন, একসময় আপনার পড়া শেষ হবে। কষ্ট করে মনে রাখবেন ক্লাস আছে, আপনি একটা স্টুডেন্ট, চাকরি করেন মনে করবেন না, সাথে মনে করেন আপনি লেখাপড়া করেন, কাউকে প্রচার করার দরকার নাই। এই টেনশনটি আপনার মাথায় থাকলে আপনি আইন পারবেন এবং আইন খুব সহজ। তাহলে এখন বলপূর্বক এখন পড়ছে কি চুরি, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি। এই সাইডটি আপনি আপনার সহপাঠীর সাথে আলোচনা করবেন, যাই পারেন পেঁচাল পারবেন। যদি ভালো মনে না লাগে ফোন করে আমার সাথে বলবেন, স্যার আপনি বা ভাই বা বন্ধু আমি একটু আপনার সাথে বলবো, নির্ভয়ে ফোন করবেন, আমি আপনার কথাটা শুনবো। মানে আপনি তখন লেকচার দেবেন, আমি শুনবো, এতে আপনার কল্যাণ করা হবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে এখন যে ক্ষেত্রে চুরি দস্যুতা বলে গণ্য হয়, যে ক্ষেত্রে চুরি দস্যুতা বলে গণ্য হয়, চুরি কখন দস্যুতা হয় এগুলো গতকাল পড়াইছিলাম। চুরি করার সময় যদি আপনি ধরা পড়ে যান বা আটকা যান, 382 দ্বারা এই যে চুরি করার সময় যে কটা উদ্দেশ্য ছিল ওইটা কিন্তু আপনি ক্রিয়া করেন নাই। ওই ক্রিয়া যখন আপনি সম্পূর্ণ শুরু করছেন, ক্রিয়াগুলো কীরকম, আপনি চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটা বাড়াচ্ছেন, ধরা পড়ে ফেললে মালিককে মারি ফেলাবো। 382 একটু ফিরে গেলাম, একটু উল্টো পাল্টা করা খেয়াল করবেন। 382 দিকে বলছে চুরি করার সময় আপনি প্রস্তুতি নিয়েছেন কি মালিকের মৃত্যু ঘটাবেন, যদি ধরা পড়ে যায় অথবা আঘাত করবেন অথবা গুরুতর আঘাত করবেন অথবা ওকে আটকায় রাখবেন, অথবা আপনি কয়েকটা বন্ধু বান্ধব ঠিক করছেন যে ধরা পড়ে যাব, আমি রেজাল্ট যখন ধরা পড়ে যাব তখন আমার ক্লাসের যে ছেলে মেয়ে বা আমরা ভাই বোন আছি তোরা দৌড়ে ধরে ফেলাবি, ওরা আটকা ফেলাবি। এই যে প্রস্তুতি নিয়ে গেছিলেন এইটা কিন্তু ক্রিয়া সম্পূর্ণ করে নেই, মানে কার্যক্রম হয় নাই। চুরি করে আমি বাড়া চলে আসছি, সেক্ষেত্রে 382 এই যে আমি কার্যক্রম করলাম। কিন্তু আমি চুরি করার সময় যখন ওই মালিক দেখে ফেলালো আর আমি ওই বাপগুলো নিলাম, তারা আক্রমণ করলাম, মারতে গেলাম বা অ্যাকশনে গেলাম, এই যে তখন আমার এটা কি হলো, দস্যুতা হয়ে গেল। তখন কি হলো ভাই, দস্যুতা হলো। এখন এই দস্যুতা কত সময় পর্যন্ত আছে, আমরা যদি সদস্য সংখ্যা 4 জন হই, আমরা যদি সদস্য সংখ্যা 4 জন হই তাহলে দস্যুতা, আর সদস্য সংখ্যা যেই 5 জনে হয়ে যাবো এই দস্যুতা তখন আবার ডাকাতি হয়ে যাবে। এখন আসলে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায়, এই যে বলপূর্বক আদালে সম্মুখে উপস্থিত থাকবেন, তাহলে বলপূর্বক গ্রহণ বা আদায় এইটা হলো অস্থাবর সম্পত্তি। যখন দস্যুতা হবে তখন অস্থাবর সম্পত্তি, মুখোমুখি আপনার আমার অবস্থান। 114 অপরাধের সহযোগিতা মনে আছে, ওইটা যখন মুখোমুখি হওয়া যায়, আমি যখন সামনে দ্বারা অপরাধের সহযোগিতা করছি তখন 114 চলে, কাজটা কিন্তু একই, সহযোগিতা করা। আর বলপূর্বক যখন সম্পত্তি আদায়, বলপূর্বক যখন সম্পত্তি আদায় করতে যাবেন এই সম্পত্তিটার সময় কি করছেন, মুখোমুখি মুখোমুখি হওয়া পড়ছেন, এই জয় তোরকে এটা দেওয়া লাগবে, এটা আমি জয়ের সামনে দ্বারা বললাম, তখন আর বলপূর্বক আদায় থাকে না, তখন কি হয়, দস্যুতা। একটাই কাজ, মুখোমুখি অবস্থান। আর বলপূর্বক আদায় তো আর যে অগোচরে যায় নাই, ওটা তো ফোন করে বলি লোক পাঠাই চাঁদাবাজি করা, মনে করবেন এটা একটা চাঁদাবাজি দ্বারা এবং জোর করে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানও হতে পারে আপনাকে চাঁদা দিতে বাধ্য করা হয়, আপনার ইচ্ছা নাই আমি চাঁদা দেবো, আমি মসজিদ হোক আর মন্দির হোক আর ধর্মীয় প্রতিষ্ঠান হোক, আমি যে ধর্মের হোক ধর্মীয় প্রতিষ্ঠানে, সেটা দেওয়া না দেওয়ার ব্যক্তিগত, কিন্তু আপনি আমাকে জোর করে বললেন দিতেই হবে, না দিলে আমার ব্যবসা বাণিজ্য আমার ছেলে মেয়ের উপর আক্রমণ করবেন এবং কি আমাকেই মেরে ফেলাবেন, এই কাজটাই বলছেন তখন বলপূর্বক গ্রহণ বা আদায় ছিল। আর যখন আপনি আমার সামনে সেই কথাটা বললেন তখন দস্যুতার পরিণত হয়ে যাবে এবং ওই সম্পত্তিটা যখন নিয়ে যাবেন তখন বলপূর্বক গ্রহণ দস্যুতা বলেই গণ্য হবে। উদাহরণগুলো আছে, পড়ে নেবেন। এরপর আসেন ডাকাতি। ডাকাতি কি, ডাকাতি আর দস্যুতার মধ্যে কোনো পার্থক্য নাই, সদস্য সংখ্যা শুধু 5, এতটুকু পার্থক্য। কার্যক্রম কি, হিংস্রতা, জোরপূর্বক গ্রহণ করবেন, এইগুলোই। এগুলো করে সময় ব্যয় করবো না, আমাদের সামনে অনেক পড়াই বাকি আছে, সামনে যাই। এখন আসেন 390 হলো দস্যুতার সংখ্যা, 390 হলো দস্যুতার সংখ্যা, দস্যুতার উপাদানও ওখানে আছে, দস্যুতার বৈশিষ্ট্য ওখানে আছে, কিভাবে প্রমাণ করবেন দস্যুতা হয়েছে সেগুলো ওখানেই আছে। অপরাধ সংগঠিত হয়েছিল, কাজটা আপনি স্বেচ্ছায় করছিলেন,
এই কথা দুটো লাগাবেন আর ভিতরে যা আছে তা লিখবেন। টিকা কিভাবে লিখবেন, ওই উপাদান ছোট ছোট 2-3টি উপাদান যদি মনে পড়ে আর বাকিটা আপনি নিজের মাতৃভাষায় লিখবেন। ডাকাতি সেম ঘটনাই, ডাকাতি শুধু প্রস্তুতি নেওয়া আর ডাকাতি করার জন্য সমবেত হওয়া, এই দুটো কথা মনে রাখবেন। ডাকাতির প্রস্তুতি এবং সমবেত হওয়া অপরাধ, যা শাস্তির ব্যবস্থা আছে এই দণ্ডবিধি আইন আমরা 399, 400, 401 এগুলো পড়া পাবো। এখন আসেন 392 দস্যুতার শাস্তি। আপনি যে কোনো ধরনের দস্যুতা করলেন, দস্যুতা অনুষ্ঠান করছেন মানেই 382টি শাস্তি। সংজ্ঞা যখন লিখবেন তখন প্রত্যেক সংজ্ঞার এগেনস্টে শাস্তি আছে, সেই শাস্তির ধারাটা যোগ করে দেবেন। ঠিক আছে, পাশে শাস্তির ধারাটা লিখবেন, এত দ্বারা অপরাধের শাস্তি এত। এখন 383 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করা। আমি আপনি দস্যুতা আসলেই করি না, উদ্যোগ নিচ্ছিলাম। হ্যাঁ 393 মিসিং হয়েছে। 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা। তাহলে দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করছেন, এই উদ্যোগ গ্রহণ করাও অপরাধ। উদ্যোগ গ্রহণ করাও অপরাধ। উদ্যোগ গ্রহণ করা কি অপরাধ। দস্যুতা আপনি করেন নাই, দস্যুতা আপনি করেন নাই, উদ্যোগ গ্রহণ করছেন, তাতেই অপরাধ। পূর্বে আমরা দ্বারা পড়ছিলাম কেমন, মুখ দিয়ে কথা বললেই অপরাধ, কাজটা কিন্তু অপরাধ সংগঠন করে নাই, এরকম দ্বারা পড়ছেন। আর আপনি উদ্যোগ করছেন, দস্যুতা করেন নাই, সেটাও একটা অপরাধ। জানলেন আজকে 393। 394 কি বলছে, দস্যুতা সংগঠনকারী স্বেচ্ছাকৃত আঘাত দান করা। আপনি দস্যুতা করছেন, আঘাত বা ভয়ভীতি দেখা যায় সম্পত্তি নিয়ে আসছিলাম, চুরি বা বলপূর্বক গ্রহণের সময় আমরা মুখোমুখি অবস্থান করছিলাম এবং কি করছিলাম, মার এই করছি, ওই আঘাত দান করছেন, আঘাত দানের চেষ্টা করছেন। মানে আঘাত কিরকম, এই আঘাত কিন্তু আর দুই প্রকার পড়ে আসছি, একটা সাধারণ আঘাত, একটা গুরুতর আঘাত। তাহলে দস্যুতা সংগঠনকালে ইচ্ছাকৃত আঘাত দান করছেন। আপনি যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় আঘাত দান করেন 394। এখন আসেন প্রশ্ন, আপনি বারেটা অস্ত্র দিয়ে দস্যুতা করার সময় তাকে আঘাত করলেন, এখন যদি 324 আর 326 উত্তর করে বাড়ি চলে এসে আনন্দ করেন, এটি হবে? কখনোই হবে না। প্রত্যেক ধারার জন্য স্পেশালি ধারা দেওয়া আছে। আপনি অক্সিলারি ভার্বের সাথে এস বাই এস যোগ করতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। ঠিক আপনি এখানেও যোগ করতে পারেন যে আমার যেন মিসিং না হয়, আমি যেন ভুল না করি, তাহলে 394 দিয়ে আসলেন। যখন দস্যুতার ক্ষেত্রে দিলেন 394 অবলিক, দেখলেন আঘাতের থেকে আসছে, আমি ওইটা দিয়ে আসি 324, 326 দেই। এখন আসছে এইভাবে দেবেন, এইভাবেই দেবেন, এইভাবেই পড়বেন। যখন এই প্রশ্নের উপর আসবেন 394 দস্যুতা সংগঠনকালে স্বেচ্ছাকৃত আঘাত দান করা, এই আঘাত আর কোথায় কোথায় পড়ছিলাম, কোন কোন আইনে এই আঘাতের কথা পড়ছিলাম, তখন যদি আপনি মাথায় খেয়াল নিয়ে আসতে পারেন, ওই মাইনার অ্যাক্টে যাবেন না। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা কখনোই মাইনার অ্যাক্টের ভিতরে আগে দৌড়াবেন না। খেয়াল করবেন মূল আইন মেজর অ্যাক্ট। মেজর অ্যাক্ট 3 প্রকার, এছাড়া আমাদের পুলিশের জন্য আমরা মেজর অ্যাক্ট 5 প্রকার মনে করে পড়ি, কারণ পিআরবি এবং পুলিশ আইন থেকে আমাদের হুবহু প্রশ্ন আসে। আশা করি 5 আইন থেকেই 45 নম্বরের প্রশ্নের উত্তর আসে বলে আমি মনে করি, আপনিও এরকম ধরে নেবেন। তাহলে দস্যুতা সংগঠনকালে স্বেচ্ছাকৃত আপনি আঘাত দান করছেন, তাহলে দস্যুতা করে যদি সম্পত্তি নিয়ে আসতেন তাহলে 392, কিন্তু দস্যুতা সংগঠন এটা করলেন এবং দস্যুতার উদ্যোগ নেছেন। দস্যুতার যখন আমি আপনি উদ্যোগ নেব তখন কত, 393। দস্যুতার সংগঠন করার সময় যদি স্বেচ্ছাকৃত আপনি আঘাত দান করেন তাহলে তার সাথে 394। ওই গুরুতর আঘাতের অনেক কিন্তু স্বেচ্ছাকৃত কথাটা বারবার লেখা আছে। এই স্বেচ্ছাকৃত সংজ্ঞা দণ্ডবিধি আইনের আমরা 39 ধারায় পড়ছিলাম। স্বেচ্ছাকৃত কি জিনিস, এইগুলো হলো মুখস্থ করবেন, ওটা বুঝবেন, বুঝতে পারে মুখস্থ করবেন। সূচি আপনার কাছে আমি সূচি মুখস্থ চাই, ঠিক আছে? সূচি মুখস্থ করতে পারলেই আপনি অনেক অংশে পদোন্নতির দ্বার প্রান্তে চলে গেলেন। যদি কেউ বলে সূচি পড়ে আপনার কিছু হবে না, তাহলে আমার মনে হয় ভুল হচ্ছে। আর আমি আপনার সাথে মূল আলোচনা করব, আপনি রিডিং পড়বেন। এরপরে 395 ধারা। 395 কি বলছে, ডাকাতির শাস্তি। 395 ডাকাতির শাস্তি। তাহলে কত, 391 জন ডাকাতির সংজ্ঞা লিখবেন, ডাকাতির উপাদান লিখবেন, ডাকাতির বৈশিষ্ট্য লিখবেন, কিভাবে ডাকাতি করছে বলে প্রমাণ করবেন সেটা লিখলেন, সাথে 395 যোগ করে দেবেন, ডাকাতির শাস্তি। এখন আসেন অনেকের প্রশ্ন, ডাকাতির শাস্তি তো 396, 97, 98, 99 না, এগুলো ডাকাতির শাস্তি ওই রকম না। আপনারা প্রত্যেকেই ক্লাসে পড়ছেন, ম্যাট্রিক পাস, প্রত্যেকের সাবজেক্টে কিন্তু দেখবেন বাংলা, ইংলিশ, গণিত আছে, কিন্তু আমাদের কম অন্য সাবজেক্ট আছে ট্রেড,
এই যে সাধারণত ভোকেশনাল বা কারিগরি শাখায় আছে, ট্রেডের সাবজেক্ট আছে, আর যারা সায়েন্সে পড়ছেন আপনার আলাদা আছে, কমার্সে পড়ছেন কৃষি শিক্ষা আছে, এবং যে লেডিস আমাদের পড়ছেন তিনি গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে পড়ছে না, এরকম যখন যার সাবজেক্ট যেরকম সেইখান থেকে উত্তর করবেন। তাহলে 1 নম্বর হচ্ছে কি ডাকাতির শাস্তি, ডাকাতির সংজ্ঞা, উপাদান, বৈশিষ্ট্য, প্রমাণ। চাইলে পরে আপনি 391 দিয়ে তার সংজ্ঞা করবেন, শাস্তি করবেন তার 95 দিয়ে। এরপরে যখন ট্রেড বা বুঝবেন ভিন্ন কথা থেকে যখন প্রশ্ন ছুড়ে দেয় তখন ভিন্ন ধারা থেকে আপনি উত্তর করবেন। আসেন 396 খুন সহ ডাকাতি। খুন সহ ডাকাতি এর শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। আপনি ডাকাতি করতে গেছেন, খুন করে ফেলছেন। এখন 34 ধারা পড়াইছিলাম না, 34 ধারা 5 জন ডাকাতি করতে গেছেন, উদ্দেশ্য ছিল ডাকাতি করার, ওর কোনো একজন সদস্য যদি ডাকাতি খুন করে ফেলায় প্রত্যেকে কিন্তু খুনের অপরাধী হবেন, কারণ এখানে 34 ধারা যোগ করে দেওয়া হবে। আপনাদের উদ্দেশ্য ছিল কি ডাকাতি করা, এখানে খুন সংগঠন গজে গেছে, খুনের শাস্তি কত? মৃত্যুদণ্ড, খুন সহ ডাকাতি। এখন বলেন কে বলতে পারেন কতগুলো মৃত্যু ধারা পড়ছিলাম? একজন যদি বলতে পারেন বলেন, না বললেও সমস্যা নাই, ভুল হলেও দোষের কিছু নাই। বলতে পারবেন কেউ? বলেন কতগুলো মৃত্যু ধারাবাহিকভাবে কোন তো সবাই শুনবেন, মনে রাখবেন। স্যার 121, 132, 194, তারপর 302, 303, 305, 307, তারপর হলো 326 ক, 364 ক, 326 কোন? 26 ক, 326 ক স্যার, দুইটা চোখ প্রায় ভালো স্যার। আচ্ছা 364 ক, এরপরে হলো কত? 396। আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলো বললাম, এই যে একজন আমার ভাই সহযোগিতা করলো, এতে কিন্তু আমার আপনার সবারই কল্যাণ আছে। দেখছেন এইভাবেই পড়া, এই পড়াটা কিন্তু আসলে এই যে ক্লাসে হাজির থাকা, এটা যে থাকবে সে বুঝবে, এবং যে ভিডিও রেকর্ডিং শুনবে তার জন্য কল্যাণকর। এই পড়া কিন্তু বিশেষ খাওয়ানোর জন্য না বা বিশেষ মুখস্থ করে দেওয়ার জন্য না, এটা আপনার কাজ। এটা আমাদের আলোচনার মাধ্যমে ফুটে এলো কতগুলো পড়ছে দেখছেন মৃত্যুর ধারাগুলো। এরকম প্রশ্ন যদি আসে, পূর্বে আসতে, এখনো মনে আসবে না, আর আপনার জানা থাকলে দোষের কি আছে? তাহলে খুন সহ ডাকাতি, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। খুন সহ শাস্তি 396। আপনি ডাকাতি করতে গেছেন, প্রশ্ন আসতে পারে যদি গুরুতর আঘাত করে, গুরুতর আঘাত করছে কিছুদিন পর মারা গেছে, তাহলে আপনি মনে করবেন আপনাকে সিগন্যাল দিচ্ছে এই 396। ডাকাতি করতে যা গুরুতর আঘাত করছে, 2-3 মাস পরে তিনি মারা গেলেন, আইনের আলোতে ব্যাখ্যা করেন, তখন আপনি 396 উত্তর করবেন। ও 3 মাস পরে ডাকাত, ঘটনা কি? খুন সহ ডাকাতি। সে কয়েকদিন পরে মরুক আর 2 বছর পরে মরুক, সে ডাকাতির ঘটনার কারণেই সে মারা গেছে। তারপর 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যুতা বা ডাকাতি। মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যুতা এবং ডাকাতি। আপনি যে মৃত্যু বা গুরুতর আঘাতের প্রস্তুতি নিয়ে গেছিলেন, এগুলো সূচি মুখস্থ করেন, এখানে তেমন বোঝার কিছু নাই, সূচি হুবহু করে পড়বেন, কারণ এই সূচির থেকে আপনি যখনই আসবে এখানে ভিতরের পেঁচানোর কোনো সুযোগ নেই। কিছু কিছু দ্বারা আছে প্যাসের, সেটা আপনি বুঝবেন না, সেটা আমি বোঝাবো ব্যাখ্যামূলক আলোচনা। কিন্তু এখানে সরাসরি মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যু বা ডাকাতি করা। এখানে দস্যু এবং ডাকাতি দুটোর কাজটা সম্পূর্ণ করছে, দস্যু এবং ডাকাতি করছে। কি কারণে? মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্যোগ সহকারে। তাহলে কি মৃত্যু বা গুরুতর আঘাত করবে এরকম যন্ত্রপাতি, এরকম সরঞ্জাম ওরা প্রস্তুতি নিয়েই গেছিল এবং ডাকাতি সম্পূর্ণ করে আসছে। হয়তো মৃত্যু বা গুরুতর আঘাত ঘটায় নাই, হ্যাঁ, কিন্তু প্রস্তুতি ছিল এরকম। সেই ক্ষেত্রে 397 মৃত্যু বা গুরুতর আঘাত 97। 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যু বা ডাকাতি করার শাস্তি। তাহলে 398 মারাত্মক অস্ত্র সজ্জিত দস্যু বা ডাকাতি করার শাস্তি। এখন আসেন এইরকম একটা হেডলাইন মৃত্যু বা মারাত্মক অস্ত্রে সজ্জিত আরো 2টি দ্বারা পুড়িয়ে পড়ছিলাম, এইরকম এক সেম দ্বারা। তাহলে মুখস্থ যদি আপনি রেটা করেন, বলছেন দেখছেন আমাদের ওই ভাই বলে দিচ্ছে, আমাদের জয় ভাই 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করা, আর 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করা, আর 398। তাহলে ওদিকে 198, এদিকে 398, 144। কথাগুলো কিন্তু সেম মুখস্থ করার জন্য আপনার সহজ। আবার এইভাবে যখন ভেঙে পড়বেন, তা সেদিন দেখবেন আপনার মনে বেশি থাকবে। এখন হয়তো মনে হচ্ছে যে এরকম কেমনে পড়ে, কিভাবে পারে? আপনার চেয়ে খারাপ ছাত্র ছিলাম আমি যখন পারছি আপনিও পারবেন ইনশাল্লাহ। সাদি শুধু রাখেন, মনোবল রাখেন, যা আপনার দ্বারাই সম্ভব।
আপনার পাশে যে গল্প করে, গাল গল্প করে, ওর দ্বারা মোটেও সম্ভব না। গাল গল্পতে কিন্তু মান বাড়ে না, গাল গল্পে তার ইজ্জত ক্ষয় হয়। এখন তাহলে মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া দস্যু বা ডাকাতি করা 398। এছাড়া সেম আমরা পাইছিলাম 144, একটু চেঞ্জ আছে, সেম না 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া বেআইনি সমাবেশ যোগদান করে 144, 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া দাঙ্গায় অংশগ্রহণ করে 148। সেম কথাটাই পাইলেন 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া দাঙ্গায় অংশগ্রহণ করা, ভুল করেছি, দস্যু বা ডাকাতি অংশগ্রহণ করা, তার শাস্তি 398। তাহলে আপনি যখন প্রশ্ন আসবে এই মারাত্মক দাঙ্গা বা এরকম যাই কিছু আসে আপনার কাছে সহজ হয়ে যাবে। যার সূত্র মুখস্থ আছে তার জন্য প্রশ্ন ধরা সহজ, যার সূচি মুখস্থ আছে এই আইন বিভাগে তার জন্য প্রশ্ন ধরা সহজ। আর ব্যাখ্যা তো আমি আপনাদের সামনে উপস্থাপন নিয়মিতই করি। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ, ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 391 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। এখানে বুঝনের তেমন কিছুই নাই, আপনারা শুধু পড়ে নেবেন, সূচিগুলো পড়লেই এই প্রশ্ন যখন দেব, প্রশ্ন যখন চালাচালি করব তখন বুঝতে সহজ দেবেন। এবং 400 দ্বারা হচ্ছে ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি, 400 দ্বারা আছে ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি, 400 দ্বারায় ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। এবং 401 হচ্ছে চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি, 401 হচ্ছে চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। তারপরে সামনে একটু আলোচনা করি, শুধু সিদ্দিক ভাই, এরপরের থেকে আর ওই সাইলেন্ট করবো না। আমি সিদ্দিক ভাই যদি সামনাসামনি পাই, আমি সিদ্দিক ভাই সিনিয়র লোক, তাকে শেখাবো যে গ্রুপে এইটা করলে সহজ হয়। আজকে ফোনটা ঘোরা লাগছে, ক্লাসটা সুন্দর হয়েছে, পরিবেশটা ভালো আছে, আলহামদুলিল্লাহ। তাহলে 401 কি চোরদের দলভুক্ত আর শাস্তি, এগুলো সূচি কিন্তু হুবহু মুখস্থ করে ফেলবেন, একেবারে মানে ঠোঁটের আগায় থাকবে। এছাড়া 402 ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হওয়া, ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হওয়া শাস্তি। আমি যে কথা বলছিলাম উদ্যোগ এবং সমবেত হওয়া এই দস্যু এবং ডাকাতির একটা অংশ। যাক, এরপরে আরেকটা আবার একটু সামান্য একটু ধারণা দেই, সামনে আমরা পাবো কি, সামনে আমরা পাবো হচ্ছে লাগে ওই পরবর্তী একটা আলোচনা করব অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা, গুরুত্বপূর্ণ বিষয় আছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা। এরপরে পাবো চুরাই মাল। এই চুরাই মাল যখন পাবেন তখন কয়েকটা মাল মিলে হয় চুরাই মাল। ডাকাতির মাল চুরাই মাল না, এমসিকিউ মনে রাখবেন, ডাকাতির মাল চুরাই মাল না। তাহলে কিসের মাল চুরাই মাল হয়? যে মালটা চুরি করে নিয়েছে সেটা হয় চুরাই মাল। তারপরে কি বলপূর্বক গ্রহণ করছে সেটা চুরাই মাল। তারপরে কি হয়? তারপরে আছে দস্যুতার মাধ্যমে যেটা নেয় সেটা চুরাই মাল। এছাড়া 403 দ্বারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে হয় চুরাই মাল। এছাড়া 404 দ্বারায় যে সম্পত্তি কোনো মৃত্যু ব্যক্তির কাছ থেকে যে সম্পত্তি নেয় পড়াটা কাল পড়াবো, সে দ্বারাই আছে সেটা হলো চুরাই মাল হয়। এই 5 প্রকার মালকে চুরাই মাল বলে। তাহলে কয় প্রকার মালকে চুরাই মাল বলে? 5 প্রকার মালকে চুরাই মাল বলে। আবার তাহলে শেষ, আমার আর 2-1 মিনিট বলি, ক্লাসটা বেশি সময় হয় নাই, আর 2-1 মিনিট বলি। তাহলে আমরা জন গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করলাম, যেখানে আমরা প্রায় বাড়ি থেকে যাই। সেটা কিরম? চুরির সদস্য সংখ্যা 1 জন, সর্বনিম্ন সর্বোচ্চ যতগুলো মনে চায়। বলপূর্বক গ্রহণ সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ যত মনে চায় তত। ডাকাতির সর্বনিম্ন সদস্য সংখ্যা 1 জন, সর্বোচ্চ হলে 4। দস্যুতার সদস্য সংখ্যা 1 জন, দস্যুতার সর্বনিম্ন সদস্য সংখ্যা 1 জন, সর্বোচ্চ 4 জন। ডাকাতির সর্বনিম্ন সদস্য সংখ্যা 5 জন, সর্বোচ্চ যত চায় ততজন। বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা 5 জন, বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা 5 জন, সর্বনিম্ন কয়জন? 5 জন। কলহ মারামারির সদস্য সংখ্যা 2 জন। ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা সর্বনিম্ন সদস্য সংখ্যা 3 জন। ঠিক আছে? এরপরে আর কি আছে? এই যে সদস্য সংখ্যা দিলাম। এছাড়াও শিশুর ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতনে শিশুর বয়স হচ্ছে 16 বছর। এরকম যাক থাকে পালি বলবো। আসসালামু আলাইকুম।